দীর্ঘ ৪৫ বছর পালিয়ে থাকার পর গ্রেপ্তার হয়েছেন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের খুনি মোজাফফর হোসেন। দেওয়া হয়েছে ফাঁসির রায়। এর মধ্যে ২ দিনের রিমান্ডে বেরিয়ে এসেছে ভয়ানক সব তথ্য। জিয়া হত্যায় জড়িত ছিলেন বিএনপির প্রভাবশালী ১০ জন নেতা। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যা মামলার পলাতক আসামি মোহাম্মদ মোজাফফর হোসেনের মৃত্যুদণ্ডের আদেশ দিয়েছেন আদালত। একই মামলায় ৩ জনকে যাবজ্জীবন কারাদণ্ড দেওয়া হয়েছে। দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিশেষ দায়রা জজ আদালতের বিচারক ফারহানা ফেরদৌস এই রায় দেন। প্রয়াত রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মেজর মোহাম্মদ মোজাফফর হোসেনকে মৃত্যুদণ্ড দিয়েছেন আদালত। বলেন, জবানবন্দিতে হত্যার কথা স্বীকার করেছেন। ৪৫ বছর কোথায় ও কার সহায়তায় পলাতক আত্মগোপনে ছিলেন সাবেক সেনা কর্মকর্তা মেজর মোজাফফর হোসেন। সাবেক রাষ্ট্রপতি জিয়াউর রহমান হত্যায় জড়িত মোজাফফরের গ্রেপ্তারের পর সামনে এসেছে ১৯৮১ সালের সেই তথ্যায়। ৪৫ বছর ধরে ছিলেন পলাতক, কিন্তু ছদ্মনামে নিয়মিত কথা হতো 111-এর বিতর্কিত সেনা কর্মকর্তা মাসুদ উদ্দিন চৌধুরীর সাথে। আর চ্যানেল 24-এর হাতে এসেছে মোজাফফর ও মাসুদ উদ্দিন চৌধুরীর ২ বছরের কল রেকর্ড। দর্শক, এতক্ষণ দেখছিলেন সংবাদের শিরোনাম। এবার আপনাদের বিস্তারিত জানিয়ে দেব। সেটা হলো, দীর্ঘ ৪৫ বছর সেখানে পালিয়ে থাকার পরে এবার গ্রেপ্তার হয়েছেন মেজর জিয়াউর রহমানের প্রধান আসামি বা প্রধান খুনি মোজাফফর হোসেন। রীতিমতো তিনাকে ২ দিনের রিমান্ড দেওয়া হয়েছিল। সেই রিমান্ড থেকে বের হয়েছে ভয়ানক তথ্য এবং তিনি বলেছেন, মেজর জিয়া হত্যায় সরাসরি বর্তমান যারা এমপিতে আছেন বা বর্তমান যারা মন্ত্রীতে আছেন এদেরই কেউ বা ১০ জন জড়িত ছিল। তিনি রিমান্ডে এই কথা বলেছেন। দর্শক, এর সাথে সাথে তিনাকে মৃত্যুদণ্ড দেওয়া হয়েছে। পাশাপাশি আমাদের দেশের এখন সবথেকে বিশ্বস্ত যে মিডিয়া বা বিশ্বস্ত যেই পত্রিকা আমার দেশ পত্রিকা নামক, সেটাতে বিস্ফোরক একটা প্রতিবেদন তৈরি হয়েছে বা প্রচার হয়েছে। সেখানে উঠে এসেছে কারা কারা এর সাথে জড়িত ছিল। দর্শক, আমরা শুরুতে একটু দেখে আসবো বিএনপির কোন কোন প্রভাবশালী নেতা জিয়াউর রহমানের সাথে এই কাজ করেছে। কথা বাড়াচ্ছি না, চলুন আমার দেশ পত্রিকার সেই প্রতিবেদনটি শুরুতে দেখে আসি, তারপর কথা বলি। আশা করি বিস্তারিত বুঝতে পারবেন। তো দর্শক, একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে চলুন দেখে আসি। তবে এ বিষয়ে আপনাদের মতামত করবেন যে তাদের কি ধরনের শাস্তি দেওয়া উচিত এই মোজাফফরকে। তো চলুন দেখে আসা যাক। বাংলাদেশের ইতিহাসে সবচেয়ে নন্দিত রাষ্ট্রনায়ক জিয়াউর রহমান ১৯৮১ সালের ৩০ মে ভোরে চট্টগ্রাম সার্কিট হাউসে বিপথগামী একদল সেনা সদস্যের হাতে শহীদ হয়েছিলেন। প্রেসিডেন্টের গায়েব করার পেছনে ভূমিকা ছিল সাবেক সেনা কর্মকর্তা মোহাম্মদ মোজাফফর হোসেনের। সে সময় তিনি ছিলেন সেনাবাহিনীর একজন মেজর পদমর্যাদার কর্মকর্তা। কাণ্ডের পর তিনি পালিয়ে যান। তাকে ধরিয়ে দিতে সে সময় পুরস্কারও ঘোষণা করা হয়েছিল। দীর্ঘ ৪৫ বছর পর বুধবার রাতে রাজধানীর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা পুলিশ। এরপর সেনাবাহিনীর কাছে হস্তান্তর করা হয়। প্রেসিডেন্ট রায় যে ১৮ জন সেনা কর্মকর্তাকে ট্রাইব্যুনালে ফাঁসি ও বিভিন্ন মেয়াদের সাজা দেওয়া হয়েছিল, তার অন্যতম মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর। দীর্ঘ ৪.৫ দশক ভারতে পলাতক থেকে নাম পরিবর্তন করে মাঝে মাঝে দেশে আসছিলেন এই ঘাতক, কিন্তু শেষ রক্ষা হয়নি। বিশেষজ্ঞরা বলছেন, সরকার চাইলে দ্রুতই তার সাজা কার্যকর হবে। সেনা আইনের আওতায় সেটা করা হবে। ১৯৮১ সালের ৩০ মে ভোররাতে চট্টগ্রাম সেনানিবাস থেকে একদল সেনা কর্মকর্তা অস্ত্রশস্ত্রে সজ্জিত হয়ে সামরিক বাহনে চেপে বেরিয়ে আসেন। তখন মুষলধারে বৃষ্টি হচ্ছিল। সেনা সদস্যদের গন্তব্য ৭ কিলোমিটার দূরে শহরের কেন্দ্রস্থল কাজীর দেউরিতে অবস্থিত সার্কিট হাউস। ব্রিটিশ আমলে গড়া বাংলো প্যাটার্নের দৃষ্টিনন্দন ৩ তলা এই ভবনে তখন অবস্থান করছিলেন সে সময়ের রাষ্ট্রপতি জিয়াউর রহমান, যিনি ছিলেন বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে জনপ্রিয় রাষ্ট্রনায়ক। আগের দিন তিনি এখানে গিয়েছিলেন রাজধানী থেকে স্থানীয় বিএনপিতে চলতে থাকা কোন্দল মেটাতে। সেই সার্কিট হাউসটি তার রঞ্জিত হয়েছে অভিশপ্ত। ঘাতকদের মাত্র ৯ মিনিটের অপারেশনে শহীদ হন রাষ্ট্রপতি জিয়াউর রহমান। ইতিহাসের কলঙ্কিত অধ্যায় সেই ভয়াবহ হত্যাকাণ্ডে অন্যান্যদের সঙ্গে জড়িত ছিলেন গ্রেপ্তার হওয়া মেজর অবসরপ্রাপ্ত মোজাফফর হোসেন। তিনি ভোর ৪:৩০টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের ২৪ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ফোন করে জানান, দ্য প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। পরে প্রেসিডেন্ট সহ ৩ জনের লড়ার উদ্দেশ্যে পাহাড়ে একটি গর্ত খুঁড়ে একসঙ্গে মাটি চাপা দেন এই ঘাতক মোজাফফর। প্রেসিডেন্ট জিয়ার কাণ্ড নিয়ে অনেক অনুসন্ধান হয়েছে। সেনাবাহিনী, সরকার ও সাংবাদিকরা রহস্য ভেদ করার চেষ্টা করেছেন। অনুসন্ধানে উঠে আসে জঘন্য সেই হত্যাকাণ্ডের পর মেজর মোজাফফরের নেতৃত্বে একটি দল গায়েব করেন। গহীন জঙ্গলের একটি টিলায় ফেলায় প্রেসিডেন্ট জিয়া ও অন্য ২ সেনা কর্মকর্তার মাটি চাপা দিয়ে আসেন। অভ্যুত্থান ব্যর্থ হওয়ার পর
ব্রিগেডিয়ার হান্নান শাহর নেতৃত্বে একটি দল সেখান থেকে উদ্ধার করে নিয়ে আসেন এবং হেলিকপ্টারে করে ঢাকায় পাঠান। বিগত ৪৫ বছরে দেশে বিদেশে কখনো প্রকাশ্যে কখনো গা ঢাকা দিয়ে থাকা অবস্থায় সাক্ষাৎকার দিয়ে ঘাতক মোজাফফর প্রেসিডেন্ট জিয়াউর রহমানের দাফন সম্পর্কে নিজের মতো করে নানা বয়ান দেন। জিয়াউর রহমানের যৌক্তিকতা প্রতিষ্ঠারও চেষ্টা করেন বিভিন্ন সময় দেয়া বক্তব্যে। অনুসন্ধানে জানা যায় যে চট্টগ্রাম সেনানিবাস থেকে ২৯ দিবাগত রাত ও ৩০ মের ভোর রাত ৩:৩০টায় ৩টি গাড়ি নিয়ে ১৬ জন সেনা কর্মকর্তা রওনা হন। প্রেসিডেন্ট জিয়া তখন সার্কিট হাউসে ঘুমিয়ে গুলি করতে করতে তাদের একটি দল দোতলায় উঠে যায়। গোলাগুলির শব্দ শুনে বাইরে কি হচ্ছে দরজা ফাঁক করে দেখার চেষ্টা করেন হতচকিত প্রেসিডেন্ট জিয়া। তখন গর্জে ওঠে আততায়ীর হাতের আগ্নেয়াস্ত্র। ৯ মিনিটেই তারা অপারেশন শেষ করে। ভোর 4:30টার কিছু পরে চট্টগ্রাম সেনানিবাসের ২৪ ডিভিশনের কমান্ডার মেজর জেনারেল আবুল মঞ্জুরকে ঘাতক মেজর মোজাফফর হোসেন ফোন করে জানান প্রেসিডেন্ট হ্যাজ বিন কিল্ড। অনুসন্ধান বলছে প্রেসিডেন্ট পরিস্থিতি বুঝতে দরজা খুলতে ঘাতক দলের এক সামরিক কর্মকর্তা তার স্টেন গানের এক ম্যাগাজিন গুলি পুরোটাই প্রেসিডেন্ট জিয়ার উপর চালিয়ে দেন। মেশিন গানের ব্রাশ ফায়ারে জিয়াউর রহমানের মুখের এক পাশ গিয়েছিল, একটি চোখ কোটর থেকে বেরিয়ে এসেছিল, পেছনের দেয়ালে লেগেছিল ফিনকি দিয়ে পড়ানো ও বিভৎসার চিহ্ন। বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের রাতের পোশাক সাদা ধবধবে পাজামা পাঞ্জাবি লাল হয়েছিল। চট্টগ্রামের তখনকার পুলিশ সুপার সৈয়দ শফিউদ্দিন আহমেদের পরিবারের সদস্যরা পরে জানান জিয়াউর রহমান নিহত হবার পর দায়িত্বরত কোনো বেসামরিক কর্মকর্তা হিসেবে শফিউদ্দিন আহমেদই প্রথম ঘটনাস্থলে পৌঁছান। তিনি বারান্দায় পড়ে থাকা প্রেসিডেন্টের গুলিতে ঝাঁঝরা দেখে সেখানেই স্ট্রোক করেন। প্রেসিডেন্ট জিয়ার সঙ্গে ওই দিন সার্কিট হাউসে গুলিতে নিহত হয়েছিলেন আরো ২ কর্মকর্তা, লেফটেন্যান্ট কর্নেল আহসান এবং ক্যাপ্টেন আশরাফুল হাফিজ খান। তারা ছিলেন রাষ্ট্রপতির নিরাপত্তা বাহিনী বা প্রেসিডেন্টস গার্ড রেজিমেন্টের সদস্য। ৩০ মে সকালবেলা সেনানিবাস থেকে যে ২ জন সামরিক কর্মকর্তা প্রথম সেখানে হাজির হন তারা ছিলেন মেজর শওকত ও মেজর রেজাউল করিম। এদের মধ্যে মেজর শওকতের দায়িত্ব প্রেসিডেন্ট ও অন্য ২ জনের সার্কিট হাউস থেকে অপসারণ করে কবরস্থ বা মাটি চাপা দেয়া, আর মেজর রেজার দায়িত্ব ছিল প্রেসিডেন্ট গার্ড রেজিমেন্টের সদস্যদের আটক করে সার্কিট হাউস থেকে ক্যান্টনমেন্টে নিয়ে যাওয়া। তারা দুজনেই সার্কিট হাউসের দোতলার বারান্দায় নিজ কক্ষের সামনে জিয়ার ক্ষত গেছেন। মেজর অবসরপ্রাপ্ত রেজাউল করিম ওই দিনে স্মৃতিচারণ করে পরে গণমাধ্যমে দেয়া এক সাক্ষাৎকারে বলেন, দোতলায় উঠে সিঁড়ি বারান্দায় দেখি ছোটখাটো একটা ডেড রাখা, একজন পুলিশ দাঁড়ানো। তাকে জিজ্ঞেস করলাম যে এটা কার ডেডি? সে বলল রাষ্ট্রপতির। তাকে মুখটা খুলতে বলার পর দেখলাম পরনে সাদা পাঞ্জাবি, তার একটা চোখ বের হয়ে ঝুলে আছে, পুরো মুখ ঝাঁঝরা। আমি তারপর তাকে বললাম ঠিক আছে, ঢেকে রাখো। বারান্দায় আরেকটু সামনে এগিয়ে গিয়ে দেখি দেখি একটা হাত বের হয়ে আছে। আসসালামু আলাইকুম। মেজর মুজাফফর গ্রেপ্তার হয়েছেন। শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান হত্যাকাণ্ডের একমাত্র সাক্ষী, একমাত্র অভিযুক্ত ব্যক্তি যিনি জীবিত আছেন তিনি শেষ ব্যক্তি মুজাফফর। তাকে গ্রেপ্তার করা হয়েছে। আমরা বিশ্বাস করি এটার সুষ্ঠু তদন্ত এবং বাংলাদেশের মানুষ যে ইতিহাস এতদিন ধরে জানেন না সেই ইতিহাস জানতে পারবে। তবে কিছু আশঙ্কাও আছে। প্রথম কথা হচ্ছে মেজর মুজাফফর বনানী ডিওএইচএস এর ভেতরে তিনি এতদিন ধরে ছিলেন। গত ২ বছর অন্তত শেখ হাসিনা তো নাই। এই যে ২ বছর, এই ২ বছরেও বাংলাদেশে গোয়েন্দা সংস্থা ছিল। তাইলে গেল ২ বছর সেই গোয়েন্দা সংস্থার প্রধান যারা ছিলেন তারা কি করেছেন? তারা কেন তাকে ধরেন নাই? তার যেই বাসার যে লোকেশন যেখান থেকে ধরা হয়েছে তাকে, সেখান থেকে তারেক রহমান যে বাসায় গুলশানে ছিলেন খুব বেশি দূরত্ব না, এত কাছাকাছি তার বাবার হত্যাকারী তার পাশে ছিল। কিভাবে ছিল? এই প্রশ্নের উত্তর খুঁজে বের করা দরকার। আমরা এটার জন্য সেনা প্রধান যিনি আছেন, যেহেতু বিষয়টা ডিওএইচএস এর ভেতরে, এটার জন্য সেনা প্রধানকে জিজ্ঞাসাবাদ করা দরকার। সেনা প্রধান আজকে দাড়ি রেখেছে কয়টা, এই জন্য বাংলাদেশের মানুষ সব ভুলে গিয়েছেন। এইভাবে ভুলে গেলে কপালে বিপদ আছে আবারও। এই ওয়াকার সেই ওয়াকার যে কিনা তার সংস্থার ভেতরে, তার বাহিনীর ভেতরে সদস্যদেরকে দাড়ি রাখতে দেয় নাই, দাড়ি রাখতে নিরুৎসাহিত করা হয়েছে। যাদের দাড়ি ছিল, দাড়িওয়ালা মানুষ যে নামাজ পড়ে 5 ওয়াক্ত, তাদেরকে শেখ হাসিনা, রাষ্ট্রপতি, সেনাপ্রধান এই সেনানিবাসের কোনো প্রোগ্রাম হইলে সেখানে তাদেরকে ডিউটিতে রাখা হইতো না। আমার নিজের রিলেটিভ, তার বাবা, আমার ভাই, আমার ভাগ্নে একজন,
সে হচ্ছে গিয়ে আপনার ভাতিজা আমার। তো সে হচ্ছে গিয়ে আপনার এই 2000 সম্ভবত 18-19 এরকম কোনো একটা ইয়েতে আপনার কুচকাওয়াজের দিন তার বাবা এসছে, আমার সেই চাচাতো ভাই, সে এসছে তার চোখের অপারেশন করানোর জন্য। সারাদিন কোয়ার্টারের ভেতরে তাদের ওই বাসায় তার ওই ইয়েতে বাইরে দিয়ে তালা দিয়ে রাখা হয়েছে। তালা দিয়ে রেখে একজন সদস্যকে বাইরে রাখা হয়েছে, যদি তার কিছু প্রয়োজন হয় সে এনে দিবে, নিয়ে দিবে, কিন্তু তাদেরকে ঘর থেকে বেরোতে দেবে না। একমাত্র অপরাধ আমার ওই ভাইয়ের মুখে দাঁড়িয়ে আছে, তিনি তাবলিক করেন, কপালে দাগ আছে, এই জন্য তাকে এইভাবে রাখা হয়েছে। এটাই ঘটেছে এই গেল 15 বছর পিলখানা, এই আপনার সেনানিবাসে। যাদের নাচ গান রাতের বেলা সেনাবাহিনীর এই কি বলে এটা ক্লাবগুলোতে আপনার মদ নারী নিয়ে তারপরে করতো, তাদেরকে বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে রাখা হইতো। নামাজ রোজা করা, দাড়ি রাখা, এটাকে ভীষণ রকমের অপরাধ মনে করা হইতো। এটাই গেল 15 বছর এভাবে ঘটেছে। সো সেই ওয়াকারই তো এই ওয়াকার। এই ওয়াকার 24-এর পরেও আওয়ামী লীগের প্রতিটা মানুষকে পালিয়ে যেতে এই ওয়াকার সহায়তা করেছে। এই যে কয়দিন আগে শিরিন শারমিনকে দেখলেন না, আটক হয়েছে, এই শিরিন শারমিন এই ওয়াকার তাকে এতদিন ধরে শেল্টার দিয়ে সেনানিবাসে ছিল, তিনি খোঁজ নিয়ে দেখেন। সো সেই ওয়াকারকে জবাব দিতে হবে তিনি এইখানে এতদিন কিভাবে ছিলেন। আমার কাছে থাকা যে তথ্য, তিনি কলকাতায় আপনার 1981 সালে তিনি চলে যাওয়ার পর 96 পর্যন্ত তিনি ভারতে ছিলেন, এবং 96 পর্যন্ত ভারতে থাকাকালীন তিনি 2টা নাম ব্যবহার করেছেন, একটা বিপ্লব সরকার আর একটা হচ্ছে জয় ব্যানার্জি। এই 2 নামে তিনি বাংলাদেশে আসা যাওয়া করেছেন। এরপরে 96 সালে শেখ হাসিনা ক্ষমতায় আসার পর ভারত তাকে বাংলাদেশে দিয়ে দেয়, যাও তুমি, আর কোনো সমস্যা নেই। সে দিব্যি বাংলাদেশে থেকেছে, খেয়েছে, কোনো সমস্যা হয় নাই এখনো পর্যন্ত। 5 তারিখের পরের 2 বছরও তিনি বাংলাদেশে থাকলো। বাংলাদেশ এই মুহূর্তে সিআইডি প্রধান, ডিজিএফআই প্রধান, ডিবি প্রধান, সবাইকে ধন্যবাদ যে তারা তাকে শেষ পর্যন্ত ধরেছে। এখন তার বিচার, এই বিচারটা আমি মনে করি না এত সহজ হবে করাটা। কারণ হচ্ছে তিনি এই পিলখানা হত্যাকাণ্ডে আপনার ডক্টর ইউনূসের সময়ে একটা স্বাধীন তদন্ত কমিশন গঠন হইল, সেটা তদন্ত করলো, রিপোর্টটা প্রকাশ করতে দেওয়া হলো না, সেই রিপোর্ট অনুযায়ী কোনো কাজও করতে দেওয়া হয় নাই। কারণ কি? কারণ হচ্ছে ভারত পিলখানা হত্যাকাণ্ডের সাথে জড়িত ছিল। আজকে মুজাফফর যে হত্যাকাণ্ডের কারণে তাকে গ্রেপ্তার করা হয়েছে, সেই জিয়াউর রহমান হত্যাকাণ্ডের সাথে ভারত সরাসরি জড়িত ছিল। এই কারণে তাকে এই বিচার করা এত সহজ হবে না। জেনারেল এরশাদ, তিনি জেনারেল মঞ্জুকে আপনার তার সময় খুব তড়িঘড়ি করে তারপর জেনারেল মঞ্জুকে হত্যা করা হলো। কারণ কি? জেনারেল মঞ্জু সবকিছু জানতেন, কিভাবে কি হয়েছে সেটার সাথেও ভারত জড়িত, তার হত্যার সাথেও ভারত জড়িত। অতএব এই ভারত জড়িত থাকার যে জায়গাগুলো, এই জায়গাগুলোকে ফাইন্ড আউট করতে গেলে নানান ধরনের সমস্যা আসবে। এখন আমরা শুনছি যে মুজাফফরকে সম্ভবত তাকে 24 ডিভিশনে পাঠানো হচ্ছে। কারণ 24 পদাতিক ডিভিশনে সে কর্মরত ছিল, এই জন্য তাকে সেখানে নিয়ে তারপরে কোর্ট মার্শাল করতে হবে, সেনা আইনে বিচার হইতে হবে। সেনা আইনে বিচার হইলে কি হবে? তারে আপনি বিদ্রোহের জন্য বিচার করবেন। কিন্তু এটা শুধু একটা বিদ্রোহের ঘটনা না, এটার সাথে বাংলাদেশের অনেক ইতিহাস জড়িত। তাকে রেখে আমি মনে করি যে আপনার একটা স্বাধীন একটা কমিটি তৈরি করা দরকার, যেটা একদম সার্বজনীন একটা কমিটি হবে। এটা করে তারপরে তাকে দিয়ে ইতিহাসের কোন কোন জায়গায় কোন কোন ঘটনার সাথে সে জড়িত, ভারত কিভাবে কেন তাদেরকে দিয়ে জিয়াউর রহমানকে হত্যা করিয়েছিল, এরপরে কি ঘটেছিল, মঞ্জুকে কিভাবে হত্যা করা হলো, কেন হত্যা করা হলো, এরশাদের সাথে এতদিন ভারতের কি কি ডিল ছিল, এরশাদকে দিয়ে কি কি করানো হয়েছে, এই পুরো ইতিহাস তাকে দিয়ে খুঁজে বের করা। তো দর্শক দেখছিলেন খুব গুরুত্বপূর্ণ প্রতিবেদন, এতক্ষণ আশা করি আমাদের সাথে ছিলেন এবং দেখছিলেন। দর্শক এখন এ বিষয়ে আপনাদের মতামত কী হবে একটু কমেন্টের মাধ্যমে জানান। আর হ্যাঁ, পরবর্তীতে এর থেকেও কয়েকশো গুণ বেশি গুরুত্বপূর্ণ নিউজ আসতে চলেছে, যেটা এই নিউজে দেখানো উচিত ছিল, সময়ের কারণে দেখাতে পারিনি। তো সেটা দেখার জন্য অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আর পাশে রাখা বেল আইকনটি অল করে দিবেন। তো দর্শক ভালো থাকুন, সুস্থ থাকুন, দেখা হচ্ছে খুব দ্রুত। আল্লাহ হাফেজ।